2014 সালের দিকে কলম্বিয়ার শিশু পাচার বিষয়ক একটা মর্মান্তিক ঘটনা সবার সামনে উঠে আসে। জানা গিয়েছিল কিভাবে একটা চোরা চক্র দেশের ছোট ছোট শহর থেকে বাচ্চাদেরকে নিজেদের প্রতারণার জালে ফাঁসিয়ে কিডন্যাপ করত, আর কিভাবে তাদেরকে বিভিন্ন হোটেল, ক্লাব, এমনকি বিভিন্ন পতিতালয়েও বিক্রি করে দিত। যেখানে রোজিও নামের একটা মেয়ের ঘটনা সেই সময়টাতে সবাইকে কাঁদিয়েছিল। 2023 সালে সত্য ঘটনা অবলম্বনেই সিনেমাটা তৈরি হয়েছিল, যার নাম সাউন্ড অফ ফ্রিডম। আজকে সেই সিনেমার মাধ্যমে সেই ছোট্ট মেয়ের রোজির গল্পই আপনাদেরকে বলতে যাচ্ছি, যেখানে উঠে আসবে এমন এক অফিসারের নাম যাকে মুভি শেষ হলে আপনি স্যালুট করতে বাধ্য হবেন। তাহলে চলুন ঘটনাটা শুরু করা যাক। গল্পটা শুরুই হয় রোজিও নামের এই ছোট্ট মেয়েটাকে দেখিয়ে। ওয়েস্ট আমেরিকার ছোট্ট একটা শহরে সে তার বাবা হ্যারি আর তার এক ছোট ভাই মুগেলের সাথে থাকে। একদম শুরু থেকেই রোজির নাচ এবং গানের প্রতি খুবই ভালো লাগা কাজ করত। তবে আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে কখনোই সেই ইচ্ছাগুলি তার পূরণ হয়নি। তবে আজকে হঠাৎ একটা অপরিচিত মহিলা তার বাসায় এসে রোজির নাম জিজ্ঞেস করে। সে রোজির অনেক প্রশংসা করে, কারণ কিছুদিন আগে রোজি তার স্কুলে একটা অনুষ্ঠানে গান গেয়েছিল, যে গান তার খুব পছন্দ হয়েছে। তাই সে এখানে তার সাথে দেখা করতে এসেছে। মহিলা নিজের নাম জেজেল বলে তার সাথে পরিচয় দেয় আর রোজিকে তার বাবার কথা জিজ্ঞাসা করে। তখনই রোজির বাবা হ্যারি সেখানে এসে দাঁড়ায়। জেজেল তাদেরকে নিজের পরিচয় দেয়। সে একজন জনপ্রিয় মডেলিং এ তার কেরিয়ার অনেক আগে থেকেই। সেদিন নাকি রোজিকে সে তার স্কুলে দেখেছিল আর তাকে তার খুব পছন্দ হয়েছে। সে রোজিকে নিজের মতো করে মডেল তৈরি করতে চায়। ঠিক এই বলতে বলতে সেখানে রোজির ভাই মিউগেল চলে আসে। মিউগেল তাকে দেখিয়ে কিছুটা অস্বস্তি ফিল করে। সেখানে জেজেল জানায় এখান থেকে কিছুটা দূরেই না গিয়ে একটা হোটেলে সে অল্প কিছু বাচ্চাদেরকে শেখাতে শুরু করেছে। তাই জেজেল চায় হ্যারি তার বাচ্চাদের নিয়ে আগামীকাল তার সাথে দেখা করতে আসুক। আর এই বিষয়টা তাদের জন্য খুবই ভালো হয়, কারণ এমনিতেই টাকা পয়সার খুব সমস্যা, আর বাচ্চাদেরকে এভাবে বাসায় একা একা রেখে কাজে যাওয়াটাও তার জন্য সমস্যা হয়ে যাচ্ছিল। তাই পরদিন সময় মতো হ্যারি তার দুই ছেলে মেয়েকে নিয়ে জেজেলের সাথে দেখা করতে যায়। জেজেল জানায় তাদের ক্লাস সন্ধ্যা পর্যন্ত চলবে, তাই সেই জন্য সময় মতো এসে তাদেরকে নিয়ে যায়। যা শুনে হ্যারি সেদিন নিশ্চিন্তে তার কাজে চলে যায়। আর এইদিকে জেজেল তখন বাচ্চাদেরকে মডেলিং এর নিয়ম কানুন শেখাতে শুরু করে এবং তাদের বেশ কিছু ছবি তুলতে শুরু করে। তারপর দিন পার হয়ে সন্ধ্যা নেমে আসে। হ্যারি কাজ শেষ করে আবারও সেই হোটেলের দিকে রওনা হয়, কিন্তু সময় মতো সেখানে গিয়ে সে আর কাউকেই খুঁজে পায় না। তার ছেলে মেয়ে তো দূরের কথা, সেখানে অন্যান্য ছেলে মেয়ে যারা ছিল তাদের কেউ সেখানে নেই। হ্যারি তখন পাগলের মতো করতে শুরু করে। তার ছেলে মেয়েকে এদিক ওদিক সে খুঁজে বেড়াতে শুরু করে, কিন্তু কোথাও তাদের নাম গন্ধ পর্যন্ত নেই। ঠিক ওই সময়টাতেই সেখান থেকে অনেকটা দূরে ক্যালিফোর্নিয়ায় কেউ একজন তার কম্পিউটার স্ক্রিনে সেই বাচ্চাদের ছবি দেখছে, যাদেরকে সকালে মডেলিং এর কথা বলে একত্রিত করা হয়েছিল। লোকটার নাম রেইস। সেখানে রোজির সাথে তার ভাইয়ের ছবিও ঘুরে ঘুরে সে দেখছিল। অর্থাৎ মডেলিং এর নাম করে আসা জেজেল অবশ্যই কোনো চোরাচালানের সাথে যুক্ত। আর এই রেস গ্রুপের হয়ে অনলাইনে কাস্টমার ডিলিং এর কাজ করে। তখনই তাদের উপর হামলা হয়, আর এই হামলাটা করেছে কিছু পুলিশ অফিসার। তাকে আটক করে অফিসাররা রেসের ঘরে সবকিছু তল্লাশি দিতে শুরু করে। সেখানে বাচ্চাদের এমন অনেক ডকুমেন্ট ছিল, যেখানকার ইনফরমেশন জানতে পেরে স্যাম নামের একজন অফিসার একদম অস্বস্তি ফিল করতে শুরু করে। কারণ এত ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে এমন সব কাজ করানো হচ্ছিল যা একটা স্বাভাবিক মানুষের শুনলেও ঘৃণা আসবে। মূলত রেসকে খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছিল দুজন অফিসারকে। একজন হলো স্যাম আর অপরজন স্যামের বন্ধু টিম। ইনভেস্টিগেশনের খাতিরে টিমকেও সেখান থেকে জোগাড় করা ইনফরমেশন এবং ভিডিও ফুটেজগুলো দেখতে হচ্ছিল। সেখানে রেসকে একটা বাচ্চা মেয়ের সাথে এসব কাজ করতে দেখা যায়, যা দেখে টিমের চোখে পানি চলে আসে। কিন্তু তার কিছু করার নেই, এগুলো তাকে দেখতেই হবে। তাকে বের করতে হবে কোথায় সেই বাচ্চাদেরকে পাচার করা হচ্ছে। এক সময় এগুলো দেখে সহ্য করতে না পেরে টিম সোজা থানায় চলে যায় আর রেসের সাথে গিয়ে দেখা করে। একটু আগে আমরা তার যে একটা রাগ দেখলাম, মনে হচ্ছে সে এখানে রেসকে মেরেই ফেলবে, কিন্তু না, এখানে ঠিক হয় তার উল্টোটা। সে রেসের সাথে গিয়ে একদম বন্ধুর মতো আচরণ করতে শুরু করে। বলে, বেশ অনেকটা সময় হয়েছে, আপাতত থানায় তুমি আর আমি বাদে কেউ নেই, চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। আর এই সবকিছু রেসের মাথার উপর দিয়ে যাচ্ছিল। একটা খোলা জায়গায় গিয়ে টিম তার সাথে ফ্রেন্ডলি ভাবে কথাবার্তা বলতে শুরু করে। তাকে এমনও বলে যে করেই হোক তাকে এখান থেকে সে মুক্ত করবে। এমনকি দুটো সিগারেট ধরিয়ে সে একটা রেসকে টানতে দেয় আর সময় মতো আবারও তাকে জেলখানায় বন্ধ করে রাখে। কিন্তু বোঝা যায় এই অভিনয়টা করতে তার অনেক কষ্ট হচ্ছে। তারপর সে তার সিনিয়র অফিসারের সাথে বিষয়টা নিয়ে কথা বলে আর নিজের এই অভিনয় সবকিছু সম্পর্কে তার সাথে শেয়ার করে। তার থেকে অনুমতি নিয়ে টিম রেসকে জামিনে মুক্ত করায়। আর এই সকল বিষয় দেখে রেস শুধু অবাকই হচ্ছে। সেদিন রাতে টিম রেসকে তার নিজের বাসায়ও নিয়ে যায়, তার সাথে বন্ধুর মতো কথা বলে আর তার সাথে জীবনের অনেক বিষয় শেয়ার করে। অবশ্য সেদিন টিম সবকিছু আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। তার ওয়াইফকেও সে কিছুদিনের জন্য শহরের বাইরে পাঠিয়ে দিয়েছে,
আর এই কারণে তার রেসের সাথে বন্ধুত্ব করতে হবে। ওই সময়টাতে টিম রেসের সাথে তার মতো করেই কথা বলতে শুরু করে। সে তাকে বিশ্বাস করাতে শুরু করে যে আমি তো তোর মতোই, আমরা দুজনে একই কাজ পছন্দ করি। এভাবে একদিন কথায় কথায় টিম রেসের ঘর থেকে পাওয়া একটা ডায়েরিতে একটা বাচ্চার ছবি বের করে, যে ছিল মুগেল। হ্যাঁ, রোজির ভাই মুগেল। গত কিছুদিন ধরে টিম তাকে বারবার মুগেলের ছবি দেখে তার সম্পর্কে জিজ্ঞাসা করছে। আর ফাইনালি আজকে এত বন্ধুসুলভ আচরণ দেখে রেস তাকে বলেই ফেলে যে আগামীকাল নাকি শহরের বাইরে একটা পেট্রোল পাম্পের পাশে মুগেলকে তাদের ক্লায়েন্টের হাতে তুলে দেওয়া হবে। আর এরকম তার থেকে খুঁটিয়ে খুঁটিয়ে আরো অনেক ইনফরমেশন টিম বের করে নেয়। আর সবকিছু জানার পর টিম বলে ওঠে পুলিশের সাথে বন্ধুত্বও ভালো না, শত্রুতাও ভালো না। আর সাথে সাথেই ওখান তাকে ইচ্ছা মতো মারধর করে আর পুলিশের হাতেই তুলে দেয়। তারপর ইনফরমেশন মোতাবেক টিম গুপ্তচর সেজে আগামীকাল সকালে সেই পেট্রোল পাম্পে অপেক্ষা করতে থাকে। ঠিক কথা মতো এক লোক তার গাড়িতে এক বাচ্চা নিয়ে ওখানে হাজির হয়। ভেতরে তাকাতেই টিম মুগেলকে দেখে চিনতে পেরে যায়, তাই সাথে সাথেই লোকটা তাকে আটক করে। আর মুগেলকে সেখান থেকে প্রথমে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায় মুগেলের সাথে এই কয়দিনে তারা এমন কিছু বাজে কাজ করেছে যেগুলো আসলে বলতে গেলে অস্বস্তিকর মনে হবে। ছেলেটা মানসিকভাবে খুবই ভেঙে পড়েছে, তবুও টিম তার সাথে কথা বলতে চায়। সেখানে মুগেল তার ছোট বোনের কথাই জিজ্ঞাসা করে। তার সাথে তার ছোট বোনকেও ধরে নিয়ে যাওয়া হয়েছিল। সে রিকোয়েস্ট করে তারা যেন তার ছোট বোনকে বাঁচিয়ে নেয়, যেখানে টিম তাকে কথা দেয় যে সে তার সর্বোচ্চ চেষ্টা করবে। পরবর্তীতে আরো কিছু কথাবার্তায় মুগেল এবার তাকে সবকিছু শুরু থেকে বলতে শুরু করে। আসলে ঘটনার শুরুর দিকে জেজেল নামের যে ফ্যাশন ডিজাইনারকে আমরা দেখেছিলাম, সে ছিল এই গ্রুপের সবচেয়ে বড় হাতিয়ার। বাচ্চাদেরকে সে একত্রিত করে। দুই ভাই বোনের সাথেও তেমনটাই হয়েছিল। পরবর্তীতে তারা বাচ্চাদেরকে একটা মাইক্রোতে করে সেখান থেকে শহরের অন্য একটা কোনায় নিয়ে যায় আর নতুন একটা গ্রুপের হাতে তুলে দেয়। সেখান থেকে বাচ্চাদেরকে অন্য একটা শহরে পাঠানো হতো, কিন্তু তার আগেই মুগেলকে আজ সকালে আরটা কোয়া সেই ম্যাক্স নামের লোকটা কিনে নিয়েছিল। আর তারপর তাকে বিভিন্ন নাইট ক্লাবে আর বিভিন্ন সমকামী লোকেদের সাথে পাঠিয়ে দেওয়া হতো, যা শুনে টিম খুবই কষ্ট পায়। পাশাপাশি এও বোঝা গেল তার বোন সহ বাকি বাচ্চারাও নাকি অলরেডি কোনো না কোনো কাস্টমারের কাছে বিক্রি হয়ে গেছে। তারপর দিন টিম মুগেলকে তার বাবার কাছে নিয়ে যায়। আর এই ঘটনায় মুগেলের বাবাকে দেখেই বোঝা যাচ্ছিল যে এতদিন তার উপর দিয়ে কত বড় একটা ঝড় বয়ে গেছে। তারপর স্বাভাবিক হয়ে হ্যারি তার ছোট্ট মেয়ে রোজির কথা জিজ্ঞাসা করে, সে কি পারবে তার মেয়েকে ফিরিয়ে আনতে। কিন্তু টিম এখানে স্পষ্টভাবে কোনো উত্তর দিতে পারে না, কারণ তার কাছে এখনো সেই পরিমাণ ইনফরমেশন নেই যে তার মেয়েকে সে বাঁচিয়ে ফেরত আনতে পারবে। হ্যারি বলে ওঠে, আমি রাতে ঘুমাতে পারি না। বারবার আমার মেয়ের রুমে গিয়ে সেই রুমটা যখন আমি খালি দেখি, রাতে আমার ঘুম আসে না। একটা মুহূর্ত আমি চিন্তা ছাড়া থাকতে পারি না। আর তার এই কথাগুলো টিমের মনে এসে আঘাত করে। সেদিন বাসায় গিয়ে টিম তার ওয়াইফকে সবকিছু খুলে বলে, সে বাচ্চাগুলোর সাথে কি হয়েছে, কিভাবে তারা বর্তমানে সময় কাটছে, যা শুনে তার ওয়াইফও খুব কষ্ট পায় আর তাকে বারবার বাচ্চাদেরকে বাঁচানোর কথা বলে। পরদিন ইনভেস্টিগেশনের জন্য আবারও মুগেলের সাথে টিমের দেখা করতে হয়। আর আজকে ফেরত যাওয়ার সময় মুগেল তার বোন রোজির দেওয়া একটা লকেট টিমের হাতে দিয়ে তার বোনকে বাঁচিয়ে আনতে বলে, যার কারণে এবার টিম এতটাই রেগে যায় যে সোজা ম্যাক নামের ওই লোকটাকে ধরে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে। বাচ্চাগুলোকে কোথায় পাঠানো হয়েছে, তার সাপ্লায়ার আসলে কে, তারা কিভাবে কাজ করে, সবকিছু যেন তাকে খুলে বলে, না হলে তার জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। তাই ম্যাক সবকিছু বলতে রাজি হয়। সেখানে তার সামনে জেজেলের নামটা উঠে আসে। পরবর্তীতে তার বর্ণনা অনুযায়ী স্কেচ আর্টিস্ট দিয়ে জেজেলের একটা পোর্ট্রেট তৈরি করা হয়। আর টিম পুরোদমে লেগে যায় রোজিকে খুঁজে বের করতে। ঠিক সেই সময়টাতেই শহরের থেকে অনেকটা দূরে একটা অপরিচিত জায়গায় আমরা রোজিকে দেখতে পাই, যেখানে প্রতিদিন এক লোক রোজির সাথে জোর করে নিজের শারীরিক চাহিদা পূরণ করত। আর এইটুকু মেয়ের জন্য এসব সকল ট্রমা সহ্য করাটা একটা অকল্পনীয় ব্যাপার হয়ে উঠেছিল। একদিকে টিম জনের সাথে বিষয়টা নিয়ে কথা বলে, কিন্তু জন তাকে সেই বাচ্চাদের কথা ভুলে গিয়ে নিজের শহরের ঝামেলাগুলোর দিকে মনোযোগী হতে বলে। কিন্তু টিম তাকে বোঝাতে শুরু করে কেস চলাকালীন সময়ে সবকিছু জানতে পেরে একটা মেয়েকে বাঁচানোর প্রতি সে এক প্রকার দায়বদ্ধ হয়ে গেছে। সে তার ছোট ভাইকে কথা দিয়েছে, এখন আর তার রাতে ঘুম আসে না, অর্থাৎ রোজিকে বাঁচানোর আগ পর্যন্ত তার শান্তি হবে না। এই বলতে বলতেই একসময় তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল, যা দেখে জন তাকে এক সপ্তাহের জন্য টাইম দেয়। কিন্তু তার এই ইনভেস্টিগেশনে বেশি খরচ সে করতে পারবে না আর বেশি সময়ও দেওয়া যাবে না, কারণ শহরে অলরেডি অনেকগুলো কেস পেন্ডিং হয়ে পড়ে আছে। কথা মতো পরদিন টিম তার শহর থেকে অনেকটা দূরে হন্ডুরা নামে একটা শহরে ইনভেস্টিগেশন করতে চায়। ম্যাক্সের কাছে এই শহর সম্পর্কে সে জানতে পেরেছে। সেখানে ওখানকার একজন পরিচিত অফিসারের সাথে তার দেখা হয়। তার নাম মুজো। মুজো টিমকে একজন ব্যক্তির সাথে দেখা করতে নিয়ে যায়। তার নাম হলো পাবলো। জীবনের বিশাল একটা সময় সে এই এলাকায় মাদকের বিভিন্ন ব্যবসা করেছে। অবশ্য বর্তমানে এগুলো সে প্রায় ছেড়ে দিয়েছে, কিন্তু এখনো শহরের ইল্লিগাল সকল কাজ কারবার সম্পর্কে তার অনেক কিছুই জানা আছে। মাঝে মাঝেই অনেক বিষয় নিয়ে সে অফিসার মুজির সাহায্য করে। আর এখানে সমস্ত কথাবার্তা হওয়ার পর পাবলো জেজেলের পোর্ট্রেট দেখে চিনতে পারে। সে জানায় কোনো এক কালে সে একজন মডেল ছিল, কিন্তু পরবর্তীতে হিউম্যান ট্রাফিকিং এর সাথে যুক্ত হয়ে গেছে। আর এখানে এমন অনেক বাচ্চা আছে যাদেরকে কিডন্যাপ করে তারা থাইল্যান্ডের মতো দূরের দেশগুলোতে পাঠায়, কিন্তু পুলিশ
এখনো তাকে ধরতে পারছে না, কারণ তার নামে কোনো খারাপ রেকর্ড দেখাতে পারা যায় না। তাদের এই চোরাচালান এতটাই নিখুঁতভাবে হয় যেন তাদেরকে ধরার জন্য পুলিশের হাতে কোনো প্রকার প্রমাণ না থাকে। আর তাছাড়া জেজেল কখনোই কারোর হাতে ধরা দেয় না, তাকে খুঁজে পাওয়াটাও খুব কঠিন, অর্থাৎ জেজেল পর্যন্ত পৌঁছানোর আপাতত তাদের হাতে কোনো উপায় নেই। তাই বিষয়টা নিয়ে টিম বেশ আপসেট হয়ে পড়ে। কিন্তু হঠাৎ তার মাথায় একটা প্ল্যান আসে। সাথে সাথেই পাবলোকে কল করে সে জানায়, আমার এক ভালো বন্ধু আছে, সে বর্তমানে অনেকগুলো হোটেল রিসোর্টের মালিক, তো তাকে আমরা ব্যবহার করে জেজেলের সাথে কাস্টমার হিসেবে কন্ট্যাক্ট করতে পারবো। খবর ছড়াবো যে আমরা শহরে একটা নতুন হোটেল তৈরি করতে যাচ্ছি, তাই যেন তারা আমাদেরকে কিছু বাচ্চা সাপ্লাই দেয়। পাবলো জানায় আইডিয়াটা বেশ ভালো, তাহলে সেই নিয়ে কাজ করা যাক। তারপরে আমরা একটা জাঁকজমকপূর্ণ হোটেল দেখি, যেখানে পাবলো এর ডিলার সেজে টিমের বন্ধুর নাম করে জেজেলের সাথে দেখা করতে আসে। কিন্তু সেখানে জেজেল আসেনি, বরং সে অন্য একজনকে পাঠিয়েছে ডিল করার জন্য। লোকটার নাম অ্যামিগো। কিছুক্ষণের মধ্যেই সেখানে টিম চলে আসে। সেও অভিনয় করতে শুরু করে যে আমরা এখানে $1 বিলিয়ন একটা হোটেল নির্মাণ করতে যাচ্ছি, তো আপাতত আমাদের 50টা বাচ্চা লাগবে যারা কাস্টমারদেরকে সেবা করতে পারবে। সেও তার কথাবার্তার ধরন ওইরকমই রেখেছে যেন কেউ সন্দেহ না করে। আর অপরদিকে আমরা জেজেলকে তার অন্যান্য পার্টনারদের সাথে দেখতে পাই, তারা বেশ এনজয় করছিল। পুলিশ দূর থেকে তাদের উপর নজর রাখছিল, কিন্তু সঠিক তথ্য পাওয়ার আগে তারা কোনো অ্যাকশন নিতে পারবে না। এমনকি এতদিনে প্রায় 1 সপ্তাহ পূর্ণ হয়ে গেছে, কিন্তু এই কেস রিলেটেড কোনো কিছু তার সামনে না আসার কারণে জন বারবার টিমকে চেষ্টা ক্লোজ করে দিতে বলছে, কিন্তু টিম তার কোনো কথা মানছে না। তাই একসময় তার উপর রেগে জন তাকে লাস্ট ওয়ার্নিং দেয়। তাই সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে পাবলোকে জিজ্ঞাসা করে, সেও তাকে জানায় নিজের মনের কথা শোনো, তাতেই শান্তি পাবে। এমনকি সেই রাতে সে তার ওয়াইফকে কল করে আর তাকে সবকিছু খুলে বলে যে তার বস তাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে, কিন্তু সে চায় ওই বাচ্চাটাকে বাঁচাতে। তার ভাইকে সে কথা দিয়েছে, যা শুনে তার ওয়াইফ থেকে বোঝায় যে খুব সম্ভবত টিম জনের কথা শুনবে না, আর এতে তার চাকরি থাকুক আর না থাকুক তাতে তার কিছু আসে যায় না। তাই ওয়াইফও তাকে বিষয়টার জন্য উৎসাহ দেয়। পরের দিন টিম তার সেই বন্ধু যার নাকি বিশাল বড় কিছু হোটেল আর রিসোর্টের বিজনেস আছে তার সাথে দেখা করতে যায়। তার নাম রাসেল। প্রথম বিষয়টা নিয়ে সে নিষেধ করছিল, কারণ টিম বলেছিল শুধুমাত্র জাস্ট নাম পর্যন্ত ঘটনাটা চলবে, কিন্তু এখন তাকে নাকি নিজে গিয়ে যে জেলের সাথে কথা বলতে হবে। এই শুনে সে নিষেধ করে দেয়, কিন্তু টিমের দেওয়া সেই বাচ্চা মেয়ের ছবি দেখে তার মন পরিবর্তন হয়। সে পাবলোর মাধ্যমে যে জেলের সাথে যোগাযোগ করে আর তাকে নিজের প্রাইভেট আইল্যান্ডের কথা বললে আমন্ত্রণ জানায়। সেখানে টিমও ছিল, এমনকি সে জনের কথার গুরুত্ব না দিয়ে তার পুলিশ ফোর্স নিয়ে আইল্যান্ডের চারপাশে লুকিয়ে থাকে। পরবর্তীতে জেজেল তার কথা মতো সেই আইল্যান্ডে বাচ্চাদেরকে নিয়ে আসে, আর শেষে ডিল কমপ্লিট হওয়ার পর সেখানে সাথে অফিসাররা এসে সবাইকে ঘিরে ধরে। জেজেল সহ তার পার্টনারদেরকেও তারা ধরে ফেলে, কারণ এখানে তাদের কাছে সম্পূর্ণ প্রমাণ রয়েছে যে কিভাবে তারা বাচ্চাদেরকে পাচার করত। সেখানে প্রত্যেকটা বাচ্চা মুক্ত হওয়ার পর খুবই আনন্দ করছিল, কিন্তু শত খোঁজার পরেও সেখানে রোজিকে তারা খুঁজে পায় না। অপরদিকে এই খবর রোজির বাবাকে দেয়া হয়। অনেকগুলো মেয়েকে বাঁচানো সম্ভব হয়েছে, কিন্তু রোজিকে তারা এখনো খুঁজে পায়নি, তবে তারা চেষ্টা চালিয়ে যাবে। এই শুনে হ্যারি কিছুটা স্বস্তি পায়, কিন্তু নিজের মেয়ের চিন্তা তাকে সবসময় তখনও কুরে কুরে খাচ্ছিল। পরদিন স্টেশনে একজন অফিসার সেই ঘটনায় আটক হওয়া জ্যাক নামের একজনকে জিজ্ঞাসাবাদ করছিল। আসলে জ্যাক হলো সেই ব্যক্তি যে বাচ্চাদেরকে বিভিন্ন ডিলারের কাছে পৌঁছে দিত। তাকে তাদের একজন ক্লায়েন্ট ম্যাক্সের ডেড বডির ছবি দেখিয়ে ভয় দেখানো হয়। তাই জ্যাক এবার সত্যি বলতে শুরু করে। তার কাছে রোজির কথা জিজ্ঞাসা করলে সে জানায় কিছুদিন আগে নাকি তাকে শহরের বাইরে জঙ্গলে থাকা একটা ডাকাত দলের কাছে বিক্রি করে দিয়েছে, যা শুনে পরবর্তীতে মোচি তাকে সাবধান করে কত বিশাল একটা সময় ধরে তাদেরকে পুলিশ নিজের হেফাজতে করার চেষ্টা করছে। তাদের সংখ্যাটা অনেক বেশি থাকায় এটা সম্ভব হচ্ছে না। আজ পর্যন্ত যারা তাদের হাতে ধরা পড়েছে কেউ কখনো ফেরত আসেনি, আর পুলিশ কিছুই করতে পারবে না। তখন সেখানে পাবলো তাদেরকে একটা আইডিয়া দেয়, হয়তো তাদের কাছে সবকিছুই আছে, কিন্তু অসুস্থ হলে বা জখম হলে তাদের অবশ্যই ডাক্তার প্রয়োজন হবে। তাই তারা সবাই মিলে একটা প্ল্যান তৈরি করে। তারা ডক্টর সে তাদের মাঝে ঢুকবে আর তারপর প্ল্যান মোতাবেক রোজিকে ওখান থেকে নিয়ে আসবে। পরবর্তীতে তাদের কিছু নির্দিষ্ট কাগজপত্র আর সার্টিফিকেট এগুলো নকল কপি তৈরি করতে 1 সপ্তাহ লেগে যায়। তাছাড়াও ডাক্তারের প্রাথমিক কিছু ট্রেনিং তাদেরকে নিতে হয়েছে। তার সবকিছু কমপ্লিট করে তারা এক রাতে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রওনা হয়। আর এখন বিষয়টা হলো, যেখানে কেসটা এতদিন টিমের শহরের আন্ডারের টিমের হাতে ছিল, সেখানে ঘটনায় এখন এই কেস মোচির হাতে চলে এসেছে। মোচি তাদেরকে সবকিছু শিখিয়ে একটা বোটের ব্যবস্থা করে আর জঙ্গলের ভেতর পর্যন্ত নিয়ে যায়, যেখানে কিছু একটা সামনে এগুলেই ডাকাতদের হয়তো তারা খুঁজে পাওয়া যাবে। আর তাকে জানিয়ে দেয় অফিসারদের একটা দল সবসময় এই জায়গায় তাদের জন্য অপেক্ষা করবে। দুজনে তারপর একটা বোট নিয়ে বেরিয়ে পড়ে, যেখানে সকাল শুরু হওয়ার দিকে জঙ্গলের মাঝখানে প্ল্যানিং অনুযায়ী সেই ডাকাতদের কিছু পাহারাদার লোক এসে থামায়। সেখানে দুজন বলে আমরা দুজন ডাক্তার,
শহরের নতুন একটা ভাইরাস এসেছে, যে সরকারের পক্ষ থেকে আমরা রিসার্চের জন্য এসেছি। সেখানে পুরো বোটে খোঁজাখুঁজির পর তারা শুধুমাত্র ঔষধ খুঁজে পায়। তারা বিশ্বাস করে নেয় যে এরা সত্যি কথা বলছে, কিন্তু যেমনটা প্ল্যানিং হয়েছে সেই ডাকাত দলের অবশ্যই একজন ডাক্তার প্রয়োজন। এই টিমকে তারা নিজেদের সাথে নিয়ে যায় আর পাবলোকে ফেরত পাঠিয়ে দেয়। একসময় টিম তাদের আস্তানায় গিয়ে পৌঁছায়, যেখানে সম্পূর্ণ একটা কলোনির মতো তৈরি করে তারা থাকে। যাওয়ার সময় পুরোটা জায়গায় টিম শুধুমাত্র রোজিকেই খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না। সেখানে সামনে গিয়ে এক সময় ডাকাত সর্দারের সাথে তার দেখা হয়। তাকে সবকিছু খুলে বলে শহরে নতুন একটা ভাইরাসের আগমন হয়েছে, তাই রিসার্চের জন্য তারা এই জঙ্গলে এসেছিল। কিন্তু লিডার তার হাতে থাকা কাগজ পুড়িয়ে ফেলে আর বলে এখন থেকে তাকে তাদের হয়ে কাজ করতে হবে। তাকে বলে দেয় পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না, কারণ সেটা সম্ভব না। তারপর লিডারের কথা মতো টিম তার পুরো এরিয়া ঘুরে ঘুরে সবার চেক আপ করতে শুরু করে। আর এক সময় অনেকগুলো মেয়েদের সাথে রোজিকেও খুঁজে পায়। রোজিকে খুঁজে পেয়ে সে অনেক খুশি হয়। চেক আপ করার বাহানায় সে তার কাছেও বলে যায় যে রাতে আমি তোমার সাথে দেখা করতে আসবো, রেডি থাকবে, তোমাকে নিয়ে আমি পালিয়ে যাওয়ার জন্য এসেছি। কিন্তু সেখানে রোজির সাথে কথা বলতে দেখে ডাকাতদের লিডার তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে মেয়েটার। টিম জানায় তার কিছুই হয়নি, সে সুস্থ আছে। তারপর সে টিমকে নিজের সাথে আসতে বলে, কারণ কিছু অসুস্থ লোকেরা বিছানায় পড়ে আছে। তারপর কথা মতো রাতের বেলায় সে রোজিকে খুঁজে বের করে, কিন্তু তাকে ডাক দেওয়ার সাথে সাথেই রোজি চিৎকার করে ওঠে, কারণ প্রতিদিনকার অত্যাচার তার ভেতরে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে। সাথে সাথেই সেখানে লিডার চলে আসে। ততক্ষণে টিম লুকিয়ে পড়েছিল। আর যখন সে রোজিকে চিৎকার করার কথা জিজ্ঞাসা করে, রোজি জানায় সে স্বপ্ন থেকে ভয় পেয়েছে। আর যেহেতু সে এখানে এসেই পড়েছে, তাই সে আরেকবার রোজির সাথে খারাপ কিছু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু টিম বিষয়টা বুঝতে পেরে আর চুপ থাকতে পারে না। সে বাইরে বের হয়ে আসে আর একটা ধারালো জিনিসের আঘাতে লিডারকে ওখানে শেষ করে দেয়। তারপর রোজিকে ভালো মতো বুঝিয়ে তাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু ততক্ষণে ডাকাত দলের কিছু লোক তাদের লিডারের উপর আক্রমণের খবর পেয়ে যায়। আর ওই সময়টাতে রোজিকে নিয়ে টিম একটা বোটে উঠে পড়ে আর ইঞ্জিন স্টার্ট করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু শব্দ পেয়ে অপর দিক থেকে কিছু লোক তাদের পিছু করতে শুরু করে। কিন্তু ততক্ষণে রোজিকে নিয়ে এসে তাদের প্ল্যানিং করার জায়গায় পৌঁছে যায়। কিন্তু দেখা যায় ডাকাত দলের কিছু লোক এতক্ষণে তাদের পেছনে পিছনে ওই পর্যন্ত পৌঁছে গেছে। তাই তারা দ্রুত গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। রাস্তায় টিম রোজিকে তার ভাই মুগেরের দেওয়া লকেটটা দেয়, বলে তার ভাইকে অনেক আগেই তারা উদ্ধার করে ফেলছে। যা শুনে সে অনেক স্বস্তি পায়। সেখান থেকে সোজা রোজিকে একটা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরদিন বিকালে তার যখন জ্ঞান ঠিকঠাক ফিরে আসে, তখন সে তার সামনের নিজের বাবা আর ছোট ভাইকে দেখতে পায়। তার সবাই আজকে অনেকগুলো দিন পর একসাথে হয়েছে। তাই রোজি যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না। সে আবার তার বাবার কাছে ফিরে এসেছে। তারপর 2 দিন পর্যন্ত তাকে হাসপাতালে থাকতে হয়। 3 দিনের মাথায় সে আবারও তার নিজের বাড়ি ফিরে যায় আর আবারও তার বিছানার উপর বসে গান গাইতে শুরু করে। আর এর মাঝখান দিয়ে তাকে অনেক কিছু দেখতে হয়েছে, যা আসলে বলে বোঝানো যাবে না। আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। আর এই পুরোটাই একটা সত্যি ঘটনা ছিল। আর পরের দৃশ্যে আমরা টিমের বাস্তব ছবি দেখতে পাই। এই ছিল বাস্তবের সেই হিরো যে নাকি নিজের চাকরির পরোয়া না করে রোজিকে বাঁচিয়েছিল। পাশাপাশি আরো কিছু বাস্তব ছবি আর ভিডিও ফুটেজ দেখাচ্ছি, যেখানে ওই আইল্যান্ডের ডিলারদের সাথে বাকি বাচ্চাদেরকেও দেখানো হচ্ছে। তবে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এই সমস্ত ঘটনা বাংলাদেশেও ঘটে। প্রতি বছর হাজার হাজার ছোট ছোট ছেলে মেয়েদেরকে বাইরে পাচার করে দেওয়া হয়। আর এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর ঠিক এই জন্যই মিশন তালাশ নামের একটা সংগঠন গড়ে তোলা হয়েছে। কয়েকদিন আগে নিখোঁজ হওয়া শিশু আলিফকেও এই মিশন তালাশ টিম টানা 6 দিন খোঁজার পর অবশেষে খুঁজে পায়। আর পরবর্তীতে জানা যায় যে একটা বোরখা পরা মহিলা তাকে পাচার করার উদ্দেশ্যেই চুরি করে নিয়ে গিয়েছিল। আমাদের এই তালাশ টিমের কার্যক্রম চালু রাখার জন্য আমাদের এই মুহূর্তে প্রচুর স্বেচ্ছাসেবক মানুষ দরকার। প্রতিটা নিখোঁজ শিশু উদ্ধারের জন্য, ভবিষ্যতে যেন কখনো কোনো মায়ের কোল খালি না করে কোনো শিশু হারিয়ে না যায়, তার জন্যই আমাদের এই মিশন তালাশ টিম। আর আপনি চাইলে আপনিও আমাদের সাথে যোগ দিতে পারেন। আপনার তথ্য ইমেল করুন join@missiontalash.org। আর আরেকটা বিষয়ের জন্য আপনাদেরকে ধন্যবাদ না দিলেই না। কিছুদিন আগেই আমরা মিশন অ্যাম্বার অ্যালার্ট নামে একটা প্রজেক্ট চালু করেছিলাম। সেখানে আমরা সারা দেশে প্রায় 1 লক্ষ মানুষের স্বাক্ষর জোগাড় করেছি। এর মধ্যে আপনারাও অনেকেই সেখানে স্বাক্ষর করেছেন। আশা করি মিশন তালাশ অর্গানাইজেশনটাও অ্যাম্বার অ্যালার্টের মতো একটা সাকসেসফুল প্রজেক্ট হবে আমাদের নিজেদের বাচ্চাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। দেখা হবে পরবর্তী আবার কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।